ওয়েলকাম টু মুভি মাইন্ড। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নেটফ্লিক্স কাঁপানো ভাইরাল সিরিজ ওয়েডনেসডে সিজন 2 এর সেকেন্ড পার্টের গল্প। প্রথম পার্টের গল্প এখনো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেটা আগে দেখে আসো, নয়তো এই ভিডিও দেখে কিছু বুঝতে পারবে না। ভিডিও শুরু করার আগে তোমাদের বলে রাখছি, আজকের গল্পটা এতটা বেশি অ্যামেজিং হতে চলেছে যে ভিডিওটা শেষ হওয়ার পরও তোমার মাথায় সারা দিন পুরো কাহিনীটাই ঘুরতে থাকবে। গল্পটা এমন এমন জায়গায় এমন আনএক্সপেক্টেড টার্ন নেবে তুমি ভাবতেও পারবে না। তো যাই হোক, আর বেশি স্পয়লার না দিয়ে এবার চলো গল্পে ঢোকা যাক। গত পর্বে লুইস প্রজেক্টের ভিকটিমদের মুক্ত করার সময় ওয়েডনেসডে টেইলারের মুখোমুখি হয়ে যায়। এবার টেইলার যেহেতু তার উপর আগে থেকেই রেগেছিল, তাই সে তাকে বিল্ডিংয়ের উপর থেকে নিচে ছুঁড়ে মারে, যার ফলে ওয়েডনেসডে গুরুতর আহত হয়ে যায় আর কোমায় চলে যায়। তবে কোমায় থাকাকালীন সে একদিন তার ভিশনে প্রিন্সিপাল উইমসকে দেখতে পায়। এখন প্রিন্সিপাল উইমস তো অনেক আগেই মারা গিয়েছে, তাহলে সে তাকে কিভাবে দেখছে? ওয়েডনেসডে তাকে জিজ্ঞাসা করে, আমি তো মারা যাইনি, তাহলে আপনি এখানে কেন? উইমস জানায় তার আত্মা এখন থেকে ওয়েডনেসডেকে গাইড করবে। এটা শুনে ওয়েডনেসডে তো একটু অবাক হয়, কারণ তাদের বংশ পরম্পরা মতে যদি তাদের পরিবারে কেউ বিপদে পড়ে তাহলে তাদের বংশেরই কোনো মৃত লোকের আত্মা ফিরে আসে তাদের গাইড করতে, যেমন সিজন 1-এ ওয়েডনেসডের সঙ্গে গুডি অ্যাডামস ছিল। তবে এবার উইমস কেন? উইমস জানায় যে সেও ওয়েডনেসডের দুঃসম্পর্কের আত্মীয় হয়। এরপরে উইমস ওয়েডনেসডের করা ভুলগুলোকে ধরিয়ে দিতে থাকে, যেমন এনিডের মৃত্যুর ব্যাপারে ভিশন দেখা সত্ত্বেও সে এনিডকে এই ব্যাপারে কিছুই জানায়নি। তার উপর সে লুইস প্রজেক্টের ভিকটিমদের মুক্ত করতে গিয়ে সে টেইলারকেও মুক্ত করে দিয়েছে। ওয়েডনেসডের তো এসব কিছু ভালো লাগছিল না, আসলে তার তো উইমসের গাইডেন্সই পছন্দ হচ্ছে না। তখন উইমস জানায়, তুমি ভালোবাসো আর না বাসো, এখন থেকে আমি তোমায় গাইড করব, আর আমি এখন তোমায় বলছি কোমা থেকে জেগে ওঠো। তখন উইমসের পাওয়ারে ওয়েডনেসডেও কোমা থেকে জেগে ওঠে। এইদিকে জুডিকে দেখা যায় সে তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। যেহেতু ফেস্টার আর ওয়েডনেসডে ছাড়া তার গোপন ব্যাপার সম্পর্কে আর কেউ জানতো না, তাই কেউ তাকে সন্দেহও করে না। এখানে সে একটা সংবাদ সম্মেলন করে এটা সবার কাছে ক্লিয়ার করে যে অ্যাসাইলামে বাইরে থেকে হামলা করা হয়েছিল। এবার পুলিশ 3 জনের নামে রেড অ্যালার্ট জারি করে। একজন টেইলার, আরেকজন আঙ্কেল ফেস্টার, আরেকজন জন ডো। আর এই জন ডোই হচ্ছে স্লার্প, মানে স্লার্প জীবিত থাকাকালীন তার নাম ছিল জন ডো। যাই হোক, এবার জুডি লুইস প্রজেক্টের জন্য যে সমস্ত আউটকাস্টদের বন্দি করে রেখেছিল তাদের মাঝে 1938 নম্বর আউটকাস্টকে নিয়ে তার অনেক চিন্তা হচ্ছিল। ইভেন সে একটা লোকও ভাড়া করে ওই আউটকাস্টকে খুঁজে বের করার জন্য। যাই হোক, এইদিকে তার কাছে খবর পৌঁছে যায় যে ওয়েডনেসডে কোমা থেকে জেগে গিয়েছে, তাই সে ফুলের একটা তোড়া নিয়ে ওয়েডনেসডের সঙ্গে দেখা করতে যায়। এখানে এসে সে ওয়েডনেসডেকে বলে যে ওয়েডনেসডে চাইলেও জুডির কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি সে তো তার আইডেন্টিটিও কাউকে বলতে পারবে না, কেউ তার কথা বিশ্বাসই করবে না। ওয়েডনেসডে বলে 1938 নম্বরের আউটকাস্টটা কে ছিল, তাকে এতটা সিকিউরিটির সঙ্গে কেন বন্দি করে রাখা হয়েছিল। তার মুখে ওই আউটকাস্টের কথা শুনে জুডির মুখটা শুকিয়ে যায়। এটা নোটিস করে ওয়েডনেসডে বলে যে সে চাইলে জুডির মুখোশ এখনই টেনে ছিঁড়ে ফেলতে পারে। এই বলে সে রুম থেকে বেরোতে একটা নার্স তাকে একটা শুকনো ফুলের তোড়া দেয়, যার মধ্যে একটা চিঠি ছিল, যেটার মাঝে লেখা যে আজ রাতে তুমি আর এনির দুজনেই মরবে। সামনে তাকাতেই সেখানে সে টেইলারকে দেখে। তাকে ধরতে গেলে টেইলার লুকিয়ে পড়ে, যার ফলে ওয়েডনেসডে তাকে আর খুঁজে পায় না। যাই হোক, এরপর ওয়েডনেসডে চলে আসে নেভারমোরে। তাকে সুস্থ অবস্থায় ফিরে আসতে দেখে এনিড অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এইখানে ওয়েডনেসডে উইমসকে দেখে অনেক বেশি বিরক্ত হয় আর জিজ্ঞাসা করে, আপনি এইখানেও কেন এসেছেন? এটা শুনে এনিড আবার কনফিউজ হয়ে যায়, কারণ সে তো আর উইমসকে দেখতে পাচ্ছিল না। তাই সে ভাবতে থাকে যে ওয়েডনেসডে একা একাই কথা বলছে। এভাবে কথা বলতে বলতে দুই বান্ধবীর মাঝে ঝগড়া লেগে যায়। ওয়েডনেসডে চাইছিল এনিডকে বাঁচাতে, আর এনিড চাইছিল স্বাধীনভাবে ঘুরে বেড়াতে। এইসব নিয়ে রাগারাগি হওয়ায় এনিড রুম থেকে বের হয়ে যায়। এরপর ওয়েডনেসডে বাইরে আসে।
দেখা যায় প্রিন্সিপাল সমস্ত স্টুডেন্টদের একটা অনুষ্ঠানের ব্যাপারে গাইড করছিল। এটা দেখে উইমস বলে যে এই জোকারটা আমার স্কুলে কি করছে। ওয়েনসডে জানায় এই হচ্ছে আমাদের স্কুলের নতুন প্রিন্সিপাল, আপনার পজিশনে সে এসেছে। এইটা শুনে উইমস তো আপসেট হয়ে যায় আর বলে আমি মরার পর স্কুলের দায়িত্ব এই কেমন মানুষের হাতে এসে পড়ল। যাই হোক, এখানে ওয়েনসডে প্রিন্সিপালকে আজকের প্রোগ্রাম ক্যান্সেল করতে বলে, কারণ টেইলার মুক্ত হয়ে গিয়েছে, যে কোনো সময় মনস্টারে পরিণত হয়ে সে স্টুডেন্টদের ক্ষতি করতে পারে। তখন প্রিন্সিপাল বলে তোমাকে মনে করিয়ে দেই, এটা হচ্ছে আউটকাস্টদের স্কুল, প্রত্যেকের কাছেই কিছু না কিছু পাওয়ার আছে। ওই একা টেইলার যদি আসেও তাহলে এই সমস্ত স্টুডেন্টরা মিলে খুব সহজেই তাকে প্রতিহত করতে পারবে। এইদিকে দেখি জুডির হায়ার করা লোকটা 1938 নম্বর পেশেন্টকে খুঁজতে খুঁজতে একটা বেসমেন্টের মধ্যে চলে আসে। এখানে অনেক পানি ছিল, পানির মাঝে নড়াচড়া দেখে সে ওখানে একটা গুলি চালায়, তবে দেখতে পায় এটা তো একটা ডামি ছিল। তখনই পানির নিচ থেকে টেলার বেরিয়ে আসে আর ওই লোকটাকে নৃশংসভাবে মেরে ফেলে ওখান থেকে পালিয়ে যায়। কাছাকাছি স্লার্পও ছিল, মানুষের শরীরের ঘ্রাণ পেয়ে সে ওই টানেলে চলে আসে আর মরা লাশটা দেখতে পেয়ে সে ওটার ব্রেন খুলে খেয়ে ফেলে। এরপর সে পানির মধ্যে সে 1938 নম্বর পেশেন্টের ছবিটা দেখে সেটা নিজের কাছেই রেখে দেয়। এদিকে ওয়েনসডে মার্লিনের নোটবুক পড়ছিল, তখনই তার কাছে মর্সিয়া আসে। তার সেন্স এতটা বেশি পাওয়ারফুল ছিল যে সে রুমে ঢুকতে বুঝে যায় যে এইখানে কেউ তো একজন আছে, মানে সে উইমসের উপস্থিতি ধরে ফেলেছে। এখন উইমস মার্লিনের নোটবুক মর্সিয়ার কাছে দেয়, তখন মর্সিয়া সেটা দেখে বলে যে এইখানে টেইলারকে নিয়ন্ত্রণ করার কিছু রুলস লেখা আছে। মর্টিসিয়া ওয়েনসডেকে সতর্ক করে বলে যে সে যেন টেইলারের থেকে দূরে থাকে, তবে ওয়েনসডে জানায় যে সে টেইলারের উপর প্রতিশোধ নেবেই নেবে। এদিকে স্লার্প হারিয়ে যাওয়ার পর থেকে লের মনটা খারাপ হয়ে থাকতো, তাই গোমেজ লেকে নিয়ে স্লার্পকে খুঁজতে বের হয়। এভাবে খুঁজতে খুঁজতে তারা বাবা ছেলে মিলে নর্মিদের একটা অনুষ্ঠানে পৌঁছে যায়, আর স্লার্পও এখানেই ছিল। অনুষ্ঠানে এক লোকের সঙ্গে স্লার্পের ধাক্কা লাগায় লোকটা স্লার্পকে গালিগালাজ করতে থাকে। এতে স্লার্পের অনেক বেশি রাগ হয় আর ওই ভিড়ের মধ্যে সে ওই লোকটাকে মেরে তার ব্রেন খেতে শুরু করে। এটা দেখে তো নর্মিরা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, পুলিশকে কল করা হয়। এমন পরিস্থিতি দেখে লে বুঝতে পারে যে এখানে স্লার্প আছে। এরপর সে খুঁজে খুঁজে স্লার্পকে পেয়েও যায়, পরে সে তাকে কারেন্টের শক দেয়। তবে স্লার্প পাল্টা আক্রমণ না করে বলে যে তুমি আমাকে পুনরায় বাঁচিয়েছো, এই পৃথিবীতে তুমি আমার একমাত্র বন্ধু, দয়া করে আমাকে বাঁচাও। এবার স্লার্পকে কথা বলতে দেখে লের মন তো আরো ভালো হয়ে যায়। আসলে এতগুলো মানুষের ব্রেন খাওয়ার পর স্লার্প ধীরে ধীরে আরো বেশি বুদ্ধিমান হয়ে উঠছিল। যাই হোক, এতক্ষণে বাইরে পুলিশ চলে আসে আর চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। এবার লে কোনো মতে স্লার্পকে পালানোর সুযোগ করে দিয়ে পুলিশদের জানায় যে আমি একাই এতক্ষণ ভেতরে ছিলাম আর এইখানে কোনো মনস্টারই ছিল না। এইদিকে এনির নাইট শিফট করা স্টুডেন্টদের ডেকে এনে গোপনে একটা মিটিং করছিল যে কিভাবে টেইলারকে প্রতিহত করা যায়। অ্যাগনেসের মাধ্যমে এই খবরটা ওয়েনসডেও পেয়ে যায় আর সেও ওই মিটিংয়ে চলে আসে আর ওই প্ল্যানে যোগ দেয়। এরপর সে ডর্মে ফিরে এসে মার্লিনের ওই ডায়েরি দেখে টেইলারকে প্রতিহত করার জন্য একটা ড্রাগ বানাতে শুরু করে। উইমস এখানে তাকে বারবার মানা করছিল যে টেইলার এখন কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। টেইলারদের মতো মনস্টাররা সবসময় তাদের মাস্টারদের প্রতি অনুগত থাকে, আর সেইখানে টেইলার তার নিজের মাস্টার মার্লিনকেই মেরে ফেলেছে। তাকে কন্ট্রোল করা এখন প্রায় অসম্ভব। তবে ওয়েনসডে শোনে কার কথা? এইদিকে মর্টিসিয়া কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তার দরজায় এসে পৌঁছায় সেই 1938 নম্বর কয়েদিটা, যার নাম ছিল ফ্রান্সোয়াস। এই ফ্রান্সোয়াস মূলত মর্টিসিয়ার ক্লাসমেট ছিল, তবে মর্টিসিয়া জানতো যে অনেক আগেই ফ্রান্সোয়াস মারা গিয়েছে। এমনকি মর্টিসিয়া আর গোমেজ তো ফ্রান্সোয়াসের ফিউনারেলও ফুল পাঠিয়েছিল। এইদিকে ফ্রান্সোয়াস টেবিলে ওয়েনসডের ছবি দেখে জিজ্ঞাসা করে, এটা কি তোমার মেয়ে? তোমার মেয়েটা অ্যাঞ্জেলের মতো এসে সেদিন আমাকে বাঁচিয়েছিল। এই বলে সে ওয়েনসডের ছবিটা বুকে জড়িয়ে ধরে।
এরপর সে মর্টিসিয়ার কাছে অনুরোধ করে তার ছেলেকে যেন সে খুঁজে দেয়। এটা শুনতে মর্টিসিয়া বুঝে যায় যে সে টেলারের কথা বলছে, কারণ সে জানতো যে ফ্রান্সোয়াস ছিল একজন মনস্টার, আর মূলত এই ফ্রান্সোয়াসের কাছ থেকে টেলার মনস্টারের পাওয়ার পেয়েছে। এবার সে যেহেতু জানতো যে টেলার আজ রাতে নেভারমোরে আক্রমণ করবে, তাই সে ফ্রান্সোয়াসকে নিয়ে নেভারমোরে চলে যায়। এইদিকে দেখতে পায় প্রিন্সিপাল সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে মৃত আউটকাস্টদের স্মরণ করছিল। ওয়েনসডেরা জানতো যে এইখানে টেলার আসবে, তাই তারাও প্রস্তুত হয়েছিল। একটা উঁচু জায়গা থেকে থিং সবার উপর নজর রাখছিল, আর সত্যি সত্যি সেখানে টেলার পৌঁছে যায়। এটা দেখার সাথে সাথে থিং তাদের সিগন্যাল দিয়ে দেয়। থিংয়ের সিগন্যাল পেয়ে ওয়েনসডে এনিটকে কাজে লেগে পড়তে বলে। এবার এনিট চলে আসে টেলারের সামনে আর তাকে দেখে পালানোর ভান করে। টেলারও তার পিছু পিছু ছোটে। এইভাবে সে টেলারকে ধরে একটা গোপন জায়গায় নিয়ে আসে, যেখানে তার বাকি বন্ধুরাও ওত পেতেছিল। টেলারকে দেখতেই তারা বেরিয়ে আসে আর তাকে ঘিরে ফেলে। তখন টেলারও নিজের মনস্টারের রূপ ধারণ করে। ওই সময় ওয়েনসডে পিছন থেকে এসে তার বানানো ফর্মুলাটা টেলারের শরীরে পুশ করতে যায়, তবে টেলার এটা দেখে ফেলে আর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তারপর সে বাকি স্টুডেন্টদেরও আহত করে এনিটকে একেবারে মেরে ফেলতে যায়। ওই সময় ওয়েনসডে তাকে পেছন থেকে ডাক দেয়, আর এটা সেটা বলে তাকে ডিস্ট্র্যাক্ট করে তার মধ্যে আবারও সেই সলিউশন পুশ করতে যায়। তবে তখনই মর্টিসিয়া আর টেলারের মা সেখানে চলে আসে। সে টেলারকে সরিয়ে দিয়ে নিজে ওয়েনসডের উপর চড়াও হয়। তখন মর্টিসিয়া তাকে ডেকে বলে যে তারা দুইজন একটা ডিল করেছিল। এটা শুনে ফ্রান্সোয়াস টেলারকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওয়েনসডে জিজ্ঞাসা করে এটা কি টেলারের মা ছিল? মর্টিসিয়া বলে হ্যাঁ। ওয়েনসডে বলে সে কি করে একটা মনস্টারের সঙ্গে ডিল করতে পারে? মর্টিসিয়া বলে যে কোনো মনস্টারের সঙ্গে ডিল করেনি, বরং একটা মা আর একটা মায়ের সঙ্গে ডিল করেছে। মূলত সে ফ্রান্সোয়াসের সঙ্গে এই ডিল করেছিল যে ফ্রান্সোয়াস টেলারকে এখন থেকে কন্ট্রোল করবে আর তাকে নিয়ে এই শহর ছেড়ে দূরে চলে যাবে আর কোনো দিনও কারো ক্ষতি করবে না। যাই হোক, এইদিকে দেখা যায় স্লার্প চলে আসে জুডির কাছে আর তাকে হোস্টেস করে নেয়। এরপর থেকে পুলিশরাও আর জুডিকে কোথাও খুঁজে পায় না। তাই তারা এবার ওয়েনসডেকে জিজ্ঞাসাবাদ করতে আসে, কারণ সেই দিন অ্যাসাইলামে তো ওয়েনসডে চুরি করে ঢুকেছিল। ওয়েনসডের সঙ্গে তার বাবা মা এবং বেস্ট ফ্রেন্ডও ছিল। ওয়েনসডে জানায় যে শহরে এখন একটা না বরং দুইটা মনস্টার ঘুরে বেড়াচ্ছে, একটা টেলার আর একটা টেলারের মা। তবে পুলিশ তার কথায় বিশ্বাস করে না। ওই মহিলাটা বলে যে ফ্রান্সোয়াস আজ থেকে 17 বছর আগে মারা গিয়েছে, এমনকি সে নিজেও ফ্রান্সোয়াসের ফিউনারেলে উপস্থিত ছিল। তখন উইমস এসে ওয়েনসডেকে একটা সাইডে নিয়ে যায় আর বলে যে তার জন্য এখন শহরে দুইটা মনস্টার ঘুরে বেড়াচ্ছে। এটা শহরবাসীদের জন্য বিপজ্জনক হওয়া সত্ত্বেও এনিডের জন্য ভয়ানক ব্যাপার। এনিডের বিপদ এখন দ্বিগুণ হয়ে গিয়েছে। পাশাপাশি সে তাকে এটাও জানায় যে ওয়েনসডে কেন তার ভিশনের পাওয়ার হারিয়ে ফেলেছে। মূলত তাদের এই পাওয়ারটা বংশ পরম্পরা ছিল, এক জেনারেশনের থেকে অন্য জেনারেশন পেয়েছে। তবে এখন ওয়েনসডের সঙ্গে তার মায়ের সম্পর্ক একদমই ভালো না, আর এটাই কারণ ওয়েনসডে তার পাওয়ার হারিয়ে ফেলার। তবে ওয়েনসডে তার কথায় পাত্তা দেয় না, কারণ তার মা চায় তাকে কন্ট্রোল করতে। তবে ওয়েনসডের কাছে তো অনেকগুলো মিশন। যাই হোক, তখনই সেখানে প্রফেসর চলে আসে আর জিজ্ঞাসা করে ওয়েনসডে কার সঙ্গে কথা বলছে। তখন ওয়েনসডের প্রশ্নের উত্তর না দিয়ে তাকে ফ্রান্সোয়াসের ব্যাপারে জিজ্ঞাসা করে। এই নামটা শুনেই সে ফ্রান্সোয়াসকে চিনে ফেলে আর বলে আগে ফ্রান্সোয়াসকে মানুষ ফ্রান্সোয়াস নাইট হিসেবে চিনত। তার একটা ভাইও ছিল যে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিল। এমনকি প্রফেসর যে এখনও যে লাইফ সাপোর্টের উপর ভরসা করে বেঁচে আছে, এটাও তার ভাইয়েরই বানানো, যার নাম ছিল আইজ্যাক। ওয়েনসডে জিজ্ঞাসা করে আইজ্যাকের সঙ্গে অ্যাসাইলামের মালিকের কি সম্পর্ক। প্রফেসর বলে আইজ্যাক অ্যাসাইলামের মালিককে গুরু বলে মানত এবং অ্যাসাইলামের মালিকও আইজ্যাককে অনেক বেশি পছন্দ করত। ইভেন সে তাকে একটা সিক্রেট ল্যাবও বানিয়ে দিয়েছিল গোপন গবেষণা করার জন্য। তবে মানুষের কথা মতে সেই গবেষণার সময় একটা বিস্ফোরণ হয়ে আইজ্যাক মারা যায় আর তাকে স্কাল ট্রির নিচে দাফন করে দেয়া হয়।
এবার ওয়েনসডে তো জানতো যে তার ভাই লে স্লার্পকে ওই স্কাল্পের নিচ থেকে তুলেছিল। তার মানে এই স্লার্পই হচ্ছে ফ্রান্সোয়াসের ভাই, অর্থাৎ টেলারের মামা। তখনই সে লের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে সে স্লার্পকে শেষবার কোথায় দেখেছে। স্লার্পও তাকে আগের বারের ঘটনা খুলে বলে। তখন টেলারও তাকে স্লার্পের পরিচয় দিয়ে দেয়। তখন লে তাকে একটা ছবি দিয়ে বলে যে স্লার্প চলে যাবার সময় তার হাতে এই ছবিটা ছিল। ওয়েনসডে দেখতে পায় এটা ফ্রান্সোয়াসের ছবি, তার মানে স্লার্প এখন তার বোনকে খুঁজে বেড়াচ্ছে। এবার ওয়েনসডে চলে যায় তার গ্র্যান্ডমার কাছে আর তাকে ফ্রান্সোয়াসের ছবি দিয়ে বলে যে গ্র্যান্ডমা যেন কোনো মতে এই মহিলাকে খুঁজে দেয়। তারপরে ওয়েনসডে বলে যে সে তার ভিশনের পাওয়ার হারিয়ে ফেলেছে, কিভাবে সে এটাকে ফিরে পাবে। গ্র্যান্ডমা জানায় যে এই উপায়টা গুডি অ্যাডামসের বইতে লেখা ছিল, তবে তার মা তো এটা পুড়িয়ে ফেলেছে। তখন ওয়েনসডে জিজ্ঞাসা করে আর কোনো উপায় কি নেই। গ্র্যান্ডমা বলে যখন সে নেভারমোরে পড়াশোনা করত তখন সেখানে রোজালিন রোডউড নামের একজন টিচার ছিল, যে ওয়েনসডের মতো একজন র্যাভেন ছিল। রোজালিনের পাওয়ার অন্যান্য র্যাভেনদের তুলনায় অনেক বেশি ছিল। সে মারা যাবার পর তাকে নেভারমোরের গ্রেভইয়ার্ডে দাফন করা হয়েছে। সবাই বলে যে রোজালিনের কবর নাকি এখনও সে ডার্ক পাওয়ারকে অ্যাবজর্ব করে আছে। কোনো র্যাভেন যদি সেই কবরের কাছে গিয়ে নিজের উইশের কথা বলে তখন রোজালিন তাদের দেখা দিয়ে সেই ইচ্ছা পূরণ করে দেয়, তবে সেটা অস্থায়ী। এবার রাতের বেলা ওয়েনসডেকে বেরোতে দেখে এনিট তাকে বাধা দিয়ে বলে যে আজ রাতে না তাদের দুইজনের একটা প্ল্যান ছিল। তখন ওয়েনসডে জানায় যে সে গ্রেভইয়ার্ডে যাচ্ছে। এরপর সে রোজালিনের কবরের কাছে চলে আসে আর সেখানে হাত রেখে প্রার্থনা করতে রোজালিন তাকে ভিশনের মাধ্যমে তার সামনে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে ওয়েনসডে কে চায়। ওয়েনসডে বলে সে টেলার আর তার মায়ের ঠিকানা জানার জন্য তার ভিশনের শক্তিটা ফেরত চায়। তখন রোজালিন একটা মোমবাতি এনে বলে যে ওয়েনসডে এটার উপর হাত রেখে তার ভিশনটা দেখতে পারে। তবে হ্যাঁ, এই ভিশন শেষ হওয়ার আগে যদি ওয়েনসডের মনোযোগ ঘুরে যায় তাহলে তাকে এর চরম মূল্য দিতে হবে। এবার ওয়েনসডে ওই মোমবাতির উপর হাত রেখে সত্যি সত্যি টেলার আর তার মাকে দেখতে পায়। এইদিকে এনিড আবার তাকে ফলো করে গ্রেভইয়ার্ডে চলে আসে আর কিছু না বুঝে তাকে ডেকে ওঠে, যার ফলে ওয়েনসডের মনোযোগ সরে যায় আর তারা সেই ভিশন থেকে বেরিয়ে আসে। এইবার রোজালিনের কথা মতো এদের সঙ্গে খারাপ কিছু হবে। দুই বান্ধবী সেখানে অজ্ঞান হয়ে যায়, পাশাপাশি তাদের আত্মাও বদল হয়ে যায়, অর্থাৎ ওয়েনসডের শরীরে এখন এনিড আর এনিডের শরীরে এখন ওয়েনসডে আছে। জ্ঞান ফিরতে তারা নিজেদের নেভারমোরে পায় আর এই অবস্থা দেখে তো দুইজনেই অবাক হয়ে যায়, বিশেষ করে এনিড তো প্রায় পাগলই হয়ে যাচ্ছিল। ওয়েনসডে তাকে শান্ত হতে বলে আর তাকে কারোর সঙ্গে মিশতে অথবা এখান থেকে বের হতে মানা করে দেয়, বলে বিশেষ করে মর্সিয়া যেন এই ব্যাপারে কিচ্ছু জানতে না পারে। এরপরে সে আবারও রোজালিনের কবরের কাছে চলে যায়। তবে এইবার প্রার্থনা করার পর কিছুই হয় না। পেছন থেকে ওয়েব বলে ওঠে, এর আগেও তোমার মতো দুইজন মানুষ এই ডার্ক এনার্জির সাহায্য নিয়েছিল, তবে 24 ঘন্টার মধ্যে তারা মারা গিয়েছিল। তাই আমার মনে হচ্ছে এবার তুমি তো মরবেই, সাথে সাথে এনিটকেও নিয়ে মরবে। অর্থাৎ হয়তোবা ওয়েনসডের দেখা ভিশনটা ফাইনালি সত্যি হতে চলেছে। যাই হোক, এইদিকে টেলার ঘুম থেকে উঠলে দেখে যে তার মা তাকে বেঁধে রেখেছে। ফ্রান্সোয়াস তাকে জানায় যে এখন থেকে সে টেলারকে কন্ট্রোল করবে। একটা মাস্টার পেলে টেলারের ওই মনস্টার সত্তাটা নিয়ন্ত্রণে থাকবে। তবে টেলার তো কারো কন্ট্রোলে থাকতে রাজি না, তাই সে তার মায়ের সঙ্গে উচ্চ স্বরে কথা বলে ওঠে। তখন ফ্রান্সোয়াস তাকে একটা চড় মেরে বলে যে এরপর থেকে টেলার যেন কোনো দিনও তার সঙ্গে এমনভাবে কথা না বলে। এবার হাইপার হয়ে যাওয়ার কারণে ফ্রান্সোয়াসের কাশি আসে, যার সঙ্গে রক্তও আসে। তবে এ ব্যাপারে সে টেলারকে কিচ্ছু বলে না। এরপর তারা যখন খাবার খাচ্ছিল হঠাৎ করে কেউ দরজা নক করে। এটাতে তো তারা দুজনেই ঘাবড়ে যায়, কারণ এই জায়গাটা অত্যন্ত সিক্রেট একটা জায়গা, এর ব্যাপারে তো কারোরই জানার কথা না। তখনই দরজা খুলে ভিতরে আইজ্যাক প্রবেশ করে। মৃত ভাইকে সামনে দেখে ফ্রান্সোয়াস তো অনেক বেশি অবাক আর খুশি হয়ে যায়। এরপর সে টেলারের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়।
কথা বলতে বলতে ফ্রান্সোয়াসের আবারও কাশি পায়। এবার রক্ত দেখে টেলার তো ঘাবড়ে যায় আর জিজ্ঞাসা করে এই সব কি। ফ্রান্সোয়াস জানায় যে তাদের মতো মনস্টারদের আয়ু বেশি দিন থাকে না আর এইটা তার মৃত্যুর লক্ষণ। আইজ্যাক বলে জীবিত থাকা অবস্থায় সে একটা মেশিন বানিয়েছিল যেটার মাধ্যমে আউটকাস্টদের পাওয়ার নষ্ট করে তাদের নর্মিতে পরিণত করা যায়। তবে সেই এক্সপেরিমেন্ট করার সময় একটা ব্লাস্ট হয়ে সে তো মারাই গিয়েছিল। ফ্রান্সোয়াস বলে আইজ্যাক মারা যাবার পর অ্যাসাইলামের সেই মালিক তার এক্সপেরিমেন্ট করা ডায়েরিটা চুরি করে নিয়েছিল এবং ওটার মাধ্যমে সে ওই সেম মেশিনটা আবার বানিয়েছিল। তবে সে ওই মেশিনের মাধ্যমে সে আউটকাস্টদের পাওয়ার চুরি করে নিয়ে সেগুলো নর্মিদের দিতে চাইতো। এখন তারপরে এই কাজটা তার মেয়ে জুডি করছে। আইজ্যাক বলে জুডি এমন কাজ আর করতেই পারবে না, কারণ এই মাত্র সে জুডির ব্রেন খেয়ে এসেছে। এরপর সে তার বোনকে ওই ল্যাবে নিয়ে যেতে চায় তাকে নর্মাল মানুষ বানাতে। তবে তার আগে সে নেভারমোরে কারোর সঙ্গে দেখা করতে চায়। এরপর সে চলে আসে প্রফেসরের কাছে। আইজ্যাককে দেখে প্রফেসর তো অনেক বেশি ঘাবড়ে যায়। মূলত প্রফেসরের লাইফ সাপোর্টের এই মেশিনটার ভেতর একটা স্পেশাল ব্যাটারি ছিল যেটা অনেক বেশি ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারত, আর এটা নিতে আইজ্যাক এখানে এসেছে। সে ওই ব্যাটারিটা খুলে নেয়, তারপর সে প্রফেসরের ব্রেন খেতে শুরু করে। তখন সেখানে অ্যাগনেস আসে আর এই ভয়ানক দৃশ্য দেখে চিৎকার করে ওখান থেকে পালিয়ে যায়। ব্রেন খাওয়া হয়ে গেলে আইজ্যাকও সেখান থেকে বের হয়ে যায়। বাইরে ফ্রান্সোয়াস আর টেলার গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। আইজ্যাক এসে এই গাড়িতে উঠে পড়ে। অ্যাগনেস যেহেতু অদৃশ্য হতে পারত, তাই সে অদৃশ্য হয়ে তাদের গাড়ির পেছনে উঠে পড়ে। এইখানে জুডির লাশ দেখে অ্যাগনেস তো আরও বেশি ভয় পেয়ে যায়। সাথে সাথে ওয়েস্টেকে কল করে সে এই সমস্ত কিছু বলে আর তার লোকেশন শেয়ার করে। এবার ওয়েস্টের অ্যাগনেসের জন্য চিন্তা হতে থাকে যে এসবের চক্করে তার আবার কোনো ক্ষতি না হয়ে যায়। তাই সে তখনই এনিটকে নিয়ে বেরিয়ে পড়ে অ্যাগনেসকে বাঁচাতে। এইদিকে তারা তিনজন অ্যাসাইলামে সেই মেশিনের কাছে চলে আসে। এরপর ফ্রান্সোয়াসকে সেখানে শুইয়ে দেয়া হয়। টেলারের তার মায়ের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। আইজ্যাক তাকে সান্ত্বনা দিয়ে বলে যে আগের বারের মতো কোনো ভুল এখন আর হবে না, তাই যেন সে নিশ্চিন্ত থাকে। তখন টেলারের ফিল হতে থাকে এই রুমে তারা তিনজন ছাড়া অন্য কেউ তো আছে। আসলে তার সেন্স করার শক্তি অনেক বেশি ছিল, তাই অ্যাগনেস অদৃশ্য থাকা সত্ত্বেও সে তাকে ধরে ফেলে আর তাকে পাশের একটা রুমে নিয়ে বেঁধে রাখে। এরপর ফ্রান্সোয়াসকে নর্মি বানানোর প্রক্রিয়া শুরু হয়। ততক্ষণে ওয়েস্টে আর এনিডও সেখানে পৌঁছে যায় আর তারা গিয়ে অ্যাগনেসকে মুক্ত করে। ওই সময় সেখানে টেলার চলে আসে। তখন ওয়েস্টে এনিডের শরীরে থাকার কারণে তার নেকড়ের পাওয়ার ইউজ করে আর কোনো রকমে টেলারকে একটু আঘাত করে তারা তিনজন পালিয়ে যায়। এইদিকে আইজ্যাকের মেশিনে আবারও প্রবলেম দেখা দেয়। এইটা বুঝতে পেরে আইজ্যাক তখনই তার বোনকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে অ্যাগনেসকে নেভারমোরে পৌঁছে দেওয়ার পর ওয়েস্টে এনিটকে নিয়ে রোজালিনের কবরের কাছে আসে আর এইবার সেখানে প্রার্থনা করতেই তাদের আত্মা আবারও চেঞ্জ হয়ে যায়। সকালে ঘুম ভাঙতেই নিজেদের যার যার শরীর ফিরে পেতে দেখে তারা দুজনই অনেক খুশি হয়। তখন ওয়েস্টে সেখানে ওয়েম্পকে দেখে এনিটকে নেভারমোরে চলে যেতে বলে। এবার ওয়েম্প জানায় যে তুমি ভবিষ্যৎবাণী পাল্টে দিয়ে এনিটকে তো বাঁচিয়ে দিয়েছ, তবে এর ফলে তোমাদের অ্যাডামস ফ্যামিলিরই কাউকে মরতে হবে। এইটা শুনে তো ওয়েস্টে বিচলিত হয়ে পড়ে। সকালবেলা সে তার দুই বান্ধবীকে এটা জানায়। তখন তারা বলে হয়তোবা ওই আইজ্যাক অথবা এই মা ছেলের মধ্য থেকে কেউই তাদের পরিবারের কাউকে টার্গেট করবে। তখন অ্যাগনেস ওয়েস্টেকে আইজ্যাকের স্টুডেন্ট ফাইল দেয়, যেটা সে প্রিন্সিপালের রুম থেকে পেয়েছে। এটা পড়ে ওয়েস্টে জানতে পারে যে আইজ্যাক এবং তার বাবার রুমমেট ছিল। এরপর সে তার বাবা মায়ের কাছে যায় আর তাদেরকে আইজ্যাকের ব্যাপারে জিজ্ঞাসা করে। গোমেজ বলে আইজ্যাক শুধুমাত্র তার বন্ধু না, বরং তার বেস্ট ফ্রেন্ড ছিল। তবে আইজ্যাক সায়েন্সকে নিয়ে এত বেশি খেলা করত যে এই সায়েন্সে তাকে মেরে ফেলেছিল। তখন ওয়েস্টে জানায় যে আইজ্যাক আবারও ফিরে এসেছে আর মানুষের ব্রেন খেতে খেতে সে এবার জম্বি থেকে সাধারণ মানুষে পরিণত হয়েছে।
এরপর সে তার মাকে আলাদা করে ডেকে নিয়ে বলে যে তার ভবিষ্যৎবাণী পাল্টে গিয়েছে, এখন আর এনিড নয়, বরং তারই পরিবারের কাউকে মরতে হবে। এটা শুনে মর্সিয়াও চিন্তায় পড়ে যায়। এদিকে ফ্রান্সোয়াস, আইজ্যাক আর টেলর বাড়িতে ফিরে আসে। ফ্রান্সোয়াস এখানে আইজ্যাকের মেকানিক্যাল হার্টটা পরিষ্কার করে দিচ্ছিল। মূলত এটার মাধ্যমে আইজ্যাক এখনো বেঁচে আছে। এইদিকে টেলর তো ওয়েস্টের উপর প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়েছিল। তখন ফ্রান্সোয়াস আর আইজ্যাক জানায় যে অ্যাডামস ফ্যামিলির জন্য তারা স্পেশাল কিছু ভেবে রেখেছে। ওই প্ল্যানের কাজ শুরু করার আগ পর্যন্ত টেলর যেন শান্ত থাকে। ওই সময় ফ্রান্সোয়াসের আবারও কাশি আসলে তারা দুইজন তাকে নিয়ে হসপিটালে চলে যায়। তার কিছুক্ষণ পরই ওয়েস্টে তাদের বাড়িতে আসে এবং একটা সিক্রেট জায়গা খুঁজে পায়। এইখানে তারা একটা মেডিসিনের বোতল আর একটা কাপড়ের মাঝে রক্ত লাগানো দেখে বুঝতে পারে ফ্রান্সোয়াসের হাতে আর বেশি সময় নেই, আর বোনকে বাঁচানোর জন্য আইজ্যাকই তাকে অ্যাসাইলামে নিয়ে গিয়েছিল। এরপর তারা ওইখানে একটা প্রজাপতি পায়, যেটা নিয়ে তারা ইউজেনের কাছে পৌঁছে যায়, কারণ ইউজেন তো পোকামাকড় কন্ট্রোল করতে পারত। এই প্রজাপতিটা দেখে ইউজেন বলে যে এরা আধুনিক গুগল ম্যাপের থেকেও ডেঞ্জারাস। এদের মালিকেরা পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, এই প্রজাপতিগুলো তাদের খুঁজে বের করে। এরপর ইউজেন ওই প্রজাপতিকে ছেড়ে দেয় এবং এর সাথে নিজেরও 2টা প্রজাপতি পাঠিয়ে দেয়, যেন ওই প্রজাপতির সাথে গিয়ে তার প্রজাপতিগুলো আইজ্যাকের ঠিকানা নিয়ে আসতে পারে। এইদিকে প্রিন্সিপাল ওয়েন্সডের গ্র্যান্ডমাকে তাদের স্কুলের একটা অ্যাডভান্স মডেল দেখিয়ে বলে যে তারা তাদের স্কুলকে আরও বেশি উন্নত করতে চায়। এই জন্য ওয়েন্সডের গ্র্যান্ডমা যেন কিছু টাকা ডোনেট করে। গ্র্যান্ডমা বলে যে প্রিন্সিপালের এমন তেল মারার স্বভাব তার একদমই পছন্দ না, তাই সে একটা কানা করিও দেবে না। এবার সোজা আঙুলে ঘি না ওঠায় সে বিয়াঙ্কাকে ডেকে আনে। এবার বিয়াঙ্কা নিজের সাইরেন সং দিয়ে গ্র্যান্ডমাকে বশ করে তাকে রাজি করিয়ে ফেলে তার সমস্ত সম্পত্তি ডোনেট করে দিতে। আসলে এই প্রিন্সিপাল লোকটা অনেক বেশি লোভী ছিল। আজ থেকে প্রায় 15 বছর আগে সেই প্রিয়াঙ্কার মা গ্যাব্রিয়েলের সঙ্গে আর্নর নামের এক লোকের দেখা করিয়েছিল। আর্নর গ্যাব্রিয়েলকে নিজের প্রেমের জালে ফাঁসায়। এরপর তারা দুজন মিলে মর্নিং সং নামের একটা সংস্থা খোলে, যেখানে গান শোনানোর কথা বলে গ্যাব্রিয়েলের পাওয়ারের মাধ্যমে তারা সমস্ত মানুষদের বশ করে নিত। এরপর তাদের টাকা পয়সা লুট করত, যেগুলো থেকে এই প্রিন্সিপালও একটা ভাগ পেত। তবে প্রায় কিছু বছর আগে গ্যাব্রিয়েলের সাইরেন সং এর পাওয়ার নষ্ট হয়ে যায়, যার ফলে আর্নর ধরা পড়ে যায়। মাকে বাঁচানোর জন্য বিয়াঙ্কা তাকে প্রিন্সিপালের অফিসের বেসমেন্টে এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিল। তবে প্রিন্সিপাল একদিন তাদের দেখে ফেলে। এরপর সে গ্যাব্রিয়েলকে বন্দি করে নেয় এবং তার মাধ্যমে বিয়াঙ্কাকে হুমকি দিয়ে তার সমস্ত কাজ করাতে থাকে। এখন তার একমাত্র লক্ষ্য হচ্ছে ওয়েন্সডের গ্র্যান্ডমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেয়া। এই কথাটা যখন গ্র্যান্ডমা এসে তার ফ্যামিলির সবাইকে জানায়, তখন সবাই তো অবাক হয়ে যায়। গ্র্যান্ডমা তো কোনো কারণ ছাড়া একটা পয়সাও খরচ করে না, তাহলে সে তার পুরো সম্পত্তি কিভাবে স্কুলের নামে দান করে দিবে? ওয়েন্সডে তখনই বুঝতে পারে যে হয়তোবা বিয়াঙ্কার সাইরেন সং এর মাধ্যমে কেউ তাকে বশ করেছে। এরপর সে বিয়াঙ্কার কাছে পৌঁছে যায় আর তার কাছ থেকে এই সমস্ত সত্যি জেনে নেয়। এবার বিয়াঙ্কার কাছেও তো এগুলো করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই বিয়াঙ্কা সবকিছু বলার পরেও সাইরেন সং এর মাধ্যমে ওয়েন্সডের স্মৃতি থেকে সব কথা মুছে দেয়। ওয়েন্সডেও জানতো এমন কিছুই হবে, তাই তো সে ওখানে অ্যাগনেসকেও নিয়ে এসেছিল। বিয়াঙ্কার সাইরেন সং শুরু হতেই অ্যাগনেস বাইরে চলে গিয়েছিল। এরপর সে ফিরে এসে ওয়েন্সডেকে সমস্ত কিছু খুলে বলে। এইদিকে দেখে প্রিন্সিপাল বিয়াঙ্কাকে ডেকে আনে। এইখানে বিয়াঙ্কার সৎ বাবা আর্নরও ছিল। যেহেতু প্রিন্সিপালের কাজ এখন সিদ্ধি হয়ে গিয়েছে, তাই এবার আর্নরের গলায় সে গ্যাব্রিয়েল আর বিয়াঙ্কাকে ঝুলিয়ে দিতে চায়। তবে এখানে আর্নর হঠাৎই তার ভাগের টাকা চাইতে শুরু করে, মানে তার সৎ মেয়ের কারণেই তো প্রিন্সিপাল এখন এত টাকা পেতে যাচ্ছে। এইবার এইটাতে বিরক্ত হয়ে প্রিন্সিপাল তখনই আর্নরকে তার আগুনের পাওয়ার দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। এই দৃশ্য দেখে বিয়াঙ্কা তো হতভম্ব হয়ে যায়। মানে এই লোকটা কতটা বেশি জঘন্য আর সাংঘাতিক।
যাই হোক, পরদিন রাতে স্কুলে একটা অনুষ্ঠান ছিল, আর এই অনুষ্ঠানে মূলত ওয়েনসডে গ্র্যান্ডমাতার সমস্ত সম্পত্তি ডোনেট করে দিবে। তবে ওয়েনসডের কাছে তো আলাদাই প্ল্যান ছিল। সবাই যখন পার্টিতে ছিল তখন ওয়েনসডে অ্যাজাক্সের মাধ্যমে গ্যাব্রিয়েলকে মুক্ত করে আনে। এই প্রিন্সিপালের কাছে একটা স্পেশাল পাথর ছিল, যার কারণে তার উপর সাইরেন সং কাজ করতো না। এইটা নেয়ার জন্য ওয়েনসডের কাছে আলাদা প্ল্যান ছিল। সে এনিড আর অ্যাগনেসকে স্টেজে পাঠিয়ে দেয় ডান্স করার জন্য। তারা যখন ডান্স করছিল সবাই অনেক আনন্দের সঙ্গে এটা দেখছিল, এমনকি প্রিন্সিপালের কাছেও এটা অনেক বেশি পছন্দ হচ্ছিল। আর এই সুযোগে অ্যাগনেস ওই পাথরটা চুরি করে এনে ওয়েনসডেকে দিয়ে দেয়। এবার তাদের পারফরমেন্স শেষে বিয়াঙ্কা স্টেজে ওঠে আর প্রিন্সিপালকে একটা বক্তব্য দেওয়ার জন্য স্টেজে ডাকে। প্রিন্সিপাল ওখানে আসতেই বিয়াঙ্কা তাকে তার সাইরেন সং দিয়ে সম্মোহিত করে, যার ফলে প্রিন্সিপাল এবার গড়গড় করে তার এতদিনে করা সমস্ত কুকর্মের ব্যাপারে বলে দেয়। কথা শেষ হতেই তার হুঁশ ফিরে আসে আর সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। সাথে সাথে সে বিয়াঙ্কাকে হোস্টেস বানিয়ে নেয় আর সবাইকে ভয় দেখাতে উপরে আগুন ছোড়ে। তবে এই আগুনটা গিয়ে উপরে ঝাড়বাতিতে লাগে। ওই সময় অ্যাজাক্স তার টুপি খুলে সাপের মতো চুলগুলো বের করে। এবার অ্যাজাক্সের চুলের দিকে তাকালেই তো মানুষ পাথর হয়ে যেত, তাই প্রিন্সিপালও পাথর হয়ে যায়। এই সুযোগে বিয়াঙ্কা ওখান থেকে সরে যায় আর ওই ঝাড়বাতিটার মধ্যে আগুন লেগে ওটা নিচে পড়ে যায় আর প্রিন্সিপালের মূর্তিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সাথে সাথে তার গল্পও এখানেই শেষ হয়ে যায়। এবার এই সব কিছুর পর ওয়েনসডে তার পরিবারের সঙ্গে কথা বলছিল, তখনই ইউজেন সেখানে ছুটে আসে আর বলে যে সে আইজ্যাকের লোকেশন পেয়ে গিয়েছে, সে এখন নেভারমোরের কবরস্থানে আছে। তখন মর্সিয়া নোটিস করে যে তার ছেলে লে এখানে নেই। এইদিকে লে কবরস্থানে বসেছিল, তখন তার কাছে আইজ্যাক আসে। তাকে এমন সুন্দর অবস্থায় দেখে লে তো অনেক খুশি হয়ে যায় আর তাকে স্লার্প বলে ডাক দেয়। তবে তার এই সরলতার সুযোগ নিয়ে আইজ্যাক তাকে কিডন্যাপ করে নেয়। এইদিকে ওয়েম্প ভিজিবল হয়ে ওয়েনসডে আর মর্সিয়াকে বুঝিয়ে বলে যে তাদের ভিশনের পাওয়ার কাজ না করার কারণ হচ্ছে এটা তাদের জেনেটিক পাওয়ার। গ্র্যান্ডমার সঙ্গে মর্সিয়ার সম্পর্ক ভালো না, আবার মর্সিয়ার সঙ্গে ওয়েনসডের সম্পর্ক ভালো না, তাই তাদের কারোরই এই ভিশনের পাওয়ার ঠিকমতো কাজ করছিল না। এরপর ওয়েম্পের কথা মতো তারা তিনজনে মিলে একসঙ্গে বসে এবং একে অপরের হাত ধরে নিজেদের ভিশনের পাওয়ার ফিরিয়ে আনার চেষ্টা করে। সর্বপ্রথম ওয়েনসডের একটা ভিশন আসে। এইখানে সে দেখতে পায় তার বাবা মা মিলে আইজ্যাকের লাশকে স্কাল ট্রির নিচে দাফন করছে। এটাতে তো ওয়েনসডে অনেক বেশি রেগে যায়, বাবা মা কি করে তার কাছ থেকে এত বড় কথাটা লুকিয়ে রেখেছে। এবার মর্সিয়া কোনো উপায় না পেয়ে সত্যি বলতে শুরু করে। আইজ্যাক তার গবেষণার ওই মেশিনটা বানানোর পর অনেক বেশি কনফিডেন্ট ছিল যে এটা কাজ করবেই। মূলত সে এটার মাধ্যমে তার বোনের সেই মনস্টার হওয়ার শক্তিকে নষ্ট করে দিতে চাইছিল। তবে ওই মেশিনটাকে চালু করতে বিপুল পরিমাণ ইলেকট্রিসিটি দরকার ছিল, আর ওই সময় গোমেজের কাছেও এই ইলেকট্রিক পাওয়ার ছিল, তাই আইজ্যাক তার কাছে সাহায্য চায়। আর গোমেজও তার বন্ধুকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তবে আইজ্যাকের কাছে তো বন্ধুত্বের কোনো মূল্যই ছিল না। সে গোমেজের সম্পূর্ণ পাওয়ার নিয়ে নিতে চায়, এমনকি স্কাল ট্রির নিচে সে তো তার জন্য কবরও খুঁড়ে রেখেছিল। গোমেজের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তার বিপদ বুঝতে পেরে মর্সিয়া সেখানে গিয়ে ওই মেশিনের উপর অ্যাটাক করে, যার ফলে ওইখানে শর্ট সার্কিট হয়ে বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেখানে তারা দুইজন বেঁচে গেলেও আইজ্যাক বাঁচতে পারে না, ওইখানেই সে মারা যায়। এরপর গোমেজ আর সে মিলে আইজ্যাককে ওই কবরের মাঝে দাফন করে দেয়, যেটা আইজ্যাক গোমেজের জন্য করেছিল। আর এরপর থেকেই গোমেজ তার এই পাওয়ার হারিয়ে ফেলে। এইসব শুনে ওয়েনসডে জিজ্ঞাসা করে তাহলে এই কথাগুলো সে এত বছর গোপন কেন রেখেছে। তখন মর্জিশিয়া বলে যে ওই ল্যাবের আসল মালিক ছিল অ্যাসাইলামের মালিক, আর সে তাদের হুমকি দিয়ে বলেছিল এই কথাটা যদি তারা কাউকে বলে দেয় তাহলে সে তাদের আইজ্যাকের খুনের মামলায় ফাঁসিয়ে দিবে। এই কারণেই তারা এতগুলো বছর ধরে চুপ ছিল। ফাইনালি ওয়েনসডে বুঝতে পারে যে আইজ্যাক কেন লেকে কিডন্যাপ করেছে।
আসলে লের কাছেও তো তার বাবার মতো ইলেকট্রিসিটির পাওয়ার ছিল, আর এইবার সে গোমেজের মতো লেকে ইউজ করবে তার বোনকে ঠিক করার জন্য। এদিকে আইজ্যাক ইউজেনের মাধ্যমে ওয়েনসডের কাছে একটা খবর পাঠিয়ে দেয়। এটা মূলত একটা গিফট বক্স ছিল, যার ভিতর একটা গ্লোভ ছিল, সেখানে স্কাল ট্রি ছিল আর তার নিচে লেখা ছিল মিডনাইট। তার মানে আইজ্যাক ওয়েনসডেকে মাঝরাতে স্কাল ট্রির কাছে যেতে বলেছে। এটা বুঝতে পেরে ওয়েনসডেও থিংকে নিয়ে বেরিয়ে পড়ে এবং কিছুটা দূর গিয়ে গাছের উপর একটা ক্রসবো রেখে সেটা থিংয়ের কাছে দিয়ে যায়, যেন থিং সুযোগ বুঝতে পেরে আইজ্যাককে মেরে ফেলতে পারে। এরপর ওয়েনসডে আইজ্যাকের সামনে চলে যায় আর তাকে এটা ওটা বলে ব্যস্ত রাখতে শুরু করে। এই সুযোগে থিংও তার উপর অ্যাটাক করে দেয়, তবে আইজ্যাক সেটা ধরে ফেলে। আর ওই সময় টেইলার বেরিয়ে এসে থিংকে একটা কাচের জারে বন্দি করে নেয়। আইজ্যাক হেসে বলে যে তুমি কার মাধ্যমে কাকে মারতে চাইছিলে। এই বলে সে তার গ্লাভ খুলে আর আমরা দেখতে পাই কবজি থেকে নিয়ে তার হাতের উপরের অংশটুকু নেই। তখন সে বলে ওঠে যে থিং হচ্ছে তারই কাটা হাত। মূলত সেই এক্সপেরিমেন্টের রাতে গোমেজকে বাঁচাতে মর্টিসিয়া আইজ্যাকের দিকে একটা চাকু ছুঁড়ে মেরেছিল, যার ফলে তার হাত কেটে পড়ে গিয়েছিল। ওই রাতে বিস্ফোরণের কারণে সে মারা গেলেও তার কাটা হাতটা ওই মেশিনের পাওয়ারের কারণে জীবিত হয়ে যায়, আর এরপর থেকেই সে অ্যাডামস ফ্যামিলির সঙ্গে থাকতে শুরু করে। মূলত থিং নিজেও জানতো না যে সে আইজ্যাকের শরীরের একটা অংশ ছিল। এইখানে আইজ্যাক থিংকে নিজের হাতের সঙ্গে জোড়া লাগিয়ে দেয়, যার ফলে তার মাঝে এক্সট্রা কিছু পাওয়ার চলে আসে। সে তার হাতের ইশারার মাধ্যমে ওয়েনসডেকে হাওয়ায় ভাসিয়ে নেয় আর স্কাল ট্রির নিচে তাকে দাফন করে দেয়। ওই সময় সেখানে অদৃশ্য হয়ে অ্যাগনেসও ছিল। ওয়েনসডের বিপদ দেখে সে দৌড়ে এনিডের কাছে যায় আর তাকে সমস্ত কিছু খুলে বলে। আজ মূলত পূর্ণিমার রাত ছিল। এই রাতে নেকড়েদের পাওয়ার আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এই জন্য এনিড আজ রাতে নিজেকে একটা কেজে বন্দি করে মিউজিক শোনার মাধ্যমে নিজেকে ডিস্ট্র্যাক্ট করে রেখেছিল। পাশাপাশি আজ পূর্ণিমা হওয়ার সাথেও আরও একটা বিশেষ দিন ছিল। আজ যদি কোনোভাবে সে একবার নেকড়ে হয়ে যায়, তাহলে সম্ভাবনা আছে সে আর কখনো তার মানুষ রূপ ফিরে পাবে না। তাছাড়া এনির ছিল আলফা প্রজাতির নেকড়ে, আর অন্য প্রজাতির নেকড়েরা আলফা প্রজাতির নেকড়েদের শত্রু মনে করে। তাই এনির যদি নেকড়েতে পরিণত হয়, তাহলে অন্য প্রজাতির নেকড়েরা তাকে খুঁজে বের করে মেরেও ফেলতে পারে। তবে আজ ওয়েনসডের এমন একটা বিপদের কথা শুনে এনির চুপ থাকতেও পারে না। তখনই সে অ্যাগনেসের সঙ্গে ছুটে যায় স্কাল ট্রির কাছে। সেখানে গিয়ে সে তার নেকড়ের রূপে এসে ক্রমাগত মাটি খুঁড়ে খুঁড়ে ওয়েনসডেকে বের করে, যার ফলে ওয়েনসডে তো বেঁচে যায়, তবে এনির চিরদিনের জন্য নেকড়ে হয়ে যায়। ওয়েনসডে তার এত বড় স্যাক্রিফাইস দেখে অবাক হয়ে যায়। এনির এখন তার নিজের রূপ নিয়ে অনেক বেশি আপসেট ছিল, তাই সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে ওয়েনসডে তার পিছনে অ্যাগনেসকে পাঠিয়ে দেয়। এদিকে আইজ্যাক বাকিদের নিয়ে ওই ল্যাবে পৌঁছে যায়। আগের বাড়ির বিস্ফোরণে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, তবে এখন সে তার নতুন পাওয়ারের মাধ্যমে কিছু মিনিটের মধ্যেই সব কিছু আবারও ঠিক করে ফেলে। এরপর সে লেকে একটা বিশেষ চেয়ারে বসায় আর তার মাথায় একটা হেলমেট পরিয়ে তাকে সিকিউর করে বেঁধে নেয়। তবে এইখানে টেলর কিন্তু জানতো যে তার মায়ের মনস্টার সত্তাকে ধ্বংস করে দেয়া হবে। তবে ফ্রান্সোয়াস এখানে গোপনে আইজ্যাকের কাছে অনুরোধ করে বলে, এমনিতেই সে তো কিছুদিনের মধ্যেই মারা যাবে, তাই এখানে যেন আইজ্যাক তার নয়, বরং টেলারের ভিতরের মনস্টারকে ধ্বংস করে দেয়, যেন টেলারকেও অন্য মনস্টারদের মতো অকালে না মারা যেতে হয়। কিন্তু টেলার তো এটা চাইছিল না। তখন আইজ্যাক তার বিশেষ পাওয়ারের মাধ্যমে টেলারকে বিছানায় শুইয়ে সেখানে বেঁধে দেয়। টেলার ছটফট করতে থাকে, তবে কোনো লাভ হয় না। আইজ্যাক তার মেশিন চালু করে দেয়। তখনই সেখানে ওয়েনসডে আর মর্টিসিয়া পৌঁছে যায়। ওয়েনসডে একটা কুড়াল নিয়ে এসে টেলারকে মুক্ত করে দেয়। এতে টেলার একটু অবাক হয়, কারণ ওয়েনসডে তাকে না মেরে বরং মুক্ত করে দিয়েছে। যাই হোক, টেলার এবার মনস্টার রূপ ধারণ করে আর আইজ্যাককে ধরে একটা আছাড় মারে। এরপর সে তার মাকেও অ্যাটাক করে, যার ফলে রেগে গিয়ে তার মাও মনস্টার রূপে চলে আসে। এবার মা ছেলের মাঝে লড়াই হতে থাকে।
এই সুযোগে ওয়েনসডে তার কুড়াল দিয়ে ওই মেশিনটা ভাঙতে শুরু করে। এদিকে লড়াই করতে করতে ফ্রান্সোয়াস উঁচু থেকে পড়ে মারা যায়। ততক্ষণে গোমেজ সেখানে পুলিশ নিয়ে চলে আসে। এত কিছুর পর আইজ্যাক অনেক বেশি রেগে যায় আর ওয়েনসডের গলা টিপে ধরে। থিংকে পাওয়ার পর আইজ্যাকের পাওয়ার অনেক বেশি বেড়ে গিয়েছিল, যার ফলে এরা সবাই মিলেও আইজ্যাকের সামনে কিছুই করতে পারছিল না। তখন তারা থিংয়ের সাহায্য চায়। তাদের ডাক শুনে থিংয়েরও হুঁশ ফিরে আসে। থিং যতই আইজ্যাকের শরীরের অংশ হোক না কেন, সে এতগুলো বছর যাবৎ অ্যাডামস ফ্যামিলির সাথে ছিল। সে তাদের ভালোবাসত। তাই এবার আইজ্যাকের নিজের হাতই তার বিরুদ্ধে চলে যায়। নিজের হাতের কাছে আইজ্যাক মার খেতে থাকে। এক পর্যায়ে থিং তার বুকের ভেতর থেকে তার মেকানিক্যাল হার্টটা বের করে ফেলে, যার ফলে আইজ্যাক মারা যায়। এরপর থিং আইজ্যাকের শরীর থেকে ছুটে আবারও অ্যাডামস ফ্যামিলির কাছে চলে আসে। এরপর সমস্ত কিছু ধীরে ধীরে নর্মাল হয়ে যায়। একদিন অ্যাগনেস ওয়েনসডের কাছে একটা ছবি নিয়ে গিয়ে বলে যে এনিট এখনও বেঁচে আছে আর শেষবার তাকে কানাডিয়ান বর্ডারের কাছে দেখা গিয়েছিল। ওয়েনসডে এরপর তাকে মিউজিক টিচার ইজাবেলের কথা জিজ্ঞাসা করে। অ্যাগনেস জানায় যে ইজাবেলা প্রায় অনেক দিন ধরেই মিসিং আছে। এইদিকে দেখে ইজাবেলা টেলারের কাছে আসে। টেলার তখন তার বাবা মায়ের কবরের সামনে দাঁড়িয়েছিল। ইজাবেলা এসে তাকে বলতে থাকে এখন থেকে সে তাকে গাইড করবে। টেলার বলে তার কোনো গাইডের দরকার নেই। ইজাবেলা বলে সে মূলত একজন নেকড়ে, তবে তার বাবা টেলারের মতো একজন মনস্টার ছিল, তাই সে টেলারকে সাহায্য করতে পারে। পাশাপাশি সে এবার তাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চায় যেখান থেকে একবার ট্রেনিং নিলে টেলারের আর কোনো দিনও কোনো মাস্টারের দরকার হবে না। এটা শুনে টেলার রাজি হয়ে যায়। এরপর ইজাবেলা তাকে নিয়ে একটা গোপন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এইদিকে দেখে মর্সিয়া ওয়েনসডেকে অফিলিয়ার সেই ডায়েরিটা দেয় আর তাকে বলে যে অফিলিয়া ওয়েনসডের মতো একজন র্যাভেন ছিল, তাই তার এই ডায়েরিটা পড়ে ওয়েনসডে অনেক কিছু জানতে পারবে। তখন সেখানে উইমসের আত্মা আসে আর বলে তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক এখন আগে থেকে অনেক ভালো হয়েছে, তাই তোমার ভিশনের পাওয়ার খুব শীঘ্রই ফিরে আসবে। সেই জন্য তোমার এখন আর আমার গাইডেন্সের কোনো দরকার নেই, ভালো থেকো। এই বলে উইমস সেখান থেকে চলে যায়। যাই হোক, এখন এত সব কাহিনীর পর নেভারমোর স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। তাই সমস্ত স্টুডেন্টরা বাড়ি চলে যাচ্ছিল। তবে ওয়েনসডে বাড়ি না গিয়ে তার আঙ্কেল ফেস্টারকে ডেকে পাঠায় আর তার সঙ্গে মিলে কানাডিয়ান বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এনিটকে খুঁজে বের করার জন্য। যাওয়ার পথে ওয়েনসডে অফিলিয়া ডায়েরিটা খুলে পড়তে থাকে। ঠিক তখনই তার ভিশনের পাওয়ার ফিরে আসে আর সে তার ভিশনে তার আন্টি অফিলিয়াকে দেখতে পায়। এদিকে অফিলিয়া ওয়েনসডেকে তার ভিশনে দেখতে পায়। এর মানে অফিলিয়া এখনো বেঁচে আছে আর ওয়েনসডের গ্র্যান্ডমা তাকে খুব সিক্রেট একটা জায়গায় বন্দি করে রেখেছে। গ্র্যান্ডমা অফিলিয়ার সেলে গিয়ে দেখতে পায় অফিলিয়া দেয়ালে লিখছে ওয়েনসডে মাস্ট ডাই, অর্থাৎ ওয়েনসডেকে মরতে হবে। আর এই কথার সাথে সাথেই ওয়েনসডে সিরিজের সিজন 2 এর গল্প এখানেই শেষ হয়ে যায়। তবে এই এন্ডিংয়ের মানে কি? অফিলিয়াকে কেন গ্র্যান্ডমা বন্দি করে রেখেছে? আর অফিলিয়াই বা কেন দেয়ালে ওই কথাটা লিখেছে? তার মানে কি ওয়েনসডের বিপদ এখনো কাটেনি? এবার কি তার নিজের আন্টি তার শত্রু হয়ে যাবে? তাছাড়া এনিট কি আসলেও আর কোনোদিন মানুষ হতে পারবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানবো যখন সিজন 3 আসবে, যেটা আসতে আসতে কমসে কম আরও 2 থেকে 3 বছর লেগে যাবে। তো অতদিন পর্যন্ত এই প্রশ্নগুলো মাথায় নিয়ে তোমরা বসে থাকো, আমি যাই। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই বাই।